নমস্কার, আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে ভিডিওটা হচ্ছে যে মহিলাদের পিরিয়ডসের সময় যে ব্যথা যন্ত্রণাগুলো হয় তার দ্বিতীয় পর্ব। ঠিক আছে? তো আজকের প্রথম পর্বতে আমি বলে দিয়েছিলাম যে এই পিরিয়ডসের যে যন্ত্রণা, ব্যথা বা যেটাকে আমরা বাংলায় বাধক বলে থাকি, এই ব্যথাটা কেন হচ্ছে, কোন বয়সী লোকেদের ক্ষেত্রে বেশি হয়, তার কারণটা কি কি থাকে, কীরকম চিকিৎসা হয়। হুম তো সেখানে দুটো ভাগ করেছিলাম, প্রাইমারি ডিসমেনোরিয়া এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়া বা মুখ্য বাদক ব্যথা আর গৌণ বাদক ব্যথা। মুখ্য বাদক ব্যথার বিষয়টা আমি 1 নম্বর পর্বেতে দিয়ে রেখেছি। এবার আপনারা যদি সেটা মানে আজকের যে বিষয়টা বুঝতে চান, তাহলে কিন্তু 1 নম্বর পর্বটা অতি অবশ্যই আপনাকে দেখে নিতে হবে, আর তার ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওটা আগে দেখে নিলে এটা বুঝতে সুবিধে হবে বা তবেই বুঝতে পারবেন। তো আজকে যেটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া বা গৌণ বাদক ব্যথা। এবার গৌণ বাদক ব্যথার বিষয়টা হচ্ছে কি না, বাধক ব্যথার সময় যে পেনটা হচ্ছে আর কি, এটা আলটিমেটলি হচ্ছে কি না, পিরিয়ডসের সময় একটা পেন হচ্ছে, এবং এই পেনটা কি হচ্ছে না, প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে হয় কি না, তার জরায়ু বা ইউটেরাসের কোনো প্যাথোলজি থাকে না, তা সত্ত্বেও কম বয়সী মেয়েদের ক্ষেত্রে যন্ত্রণাটা হয়। কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়া বা গৌণ বাদক ব্যথার ক্ষেত্রে কি হয় না, এইখানে একটু বেশি বয়সী মেয়েদের, 30 বা 30-এর বেশি বয়সী মেয়েদের ক্ষেত্রে এই ধরনের ব্যথাটা হয়, এবং এর পেছনে আপনার প্যাথোলজি থাকে। মানে সেটা বিভিন্ন ধরনের হতে পারে, আমি নামগুলো বলছি। এবং এর ব্যথার কারণটা কিন্তু ইউটেরাসটা নয়, ইউটেরাসের বদলে ব্যথাটা সূত্রপাত হচ্ছে কোনটা, অন্য কোনো অর্গ্যান থেকে হতে পারে, অন্য কোনো টিস্যু থেকে হতে পারে। হ্যাঁ, সেই জায়গা থেকে তৈরি হচ্ছে আপনার এই ডিসমেনোরিয়া, বা এখানে হচ্ছে আপনার সেকেন্ডারি ডিসমেনোরিয়া বা গৌণ বাতক ব্যথাটা। এবার গৌণ ব্যথাটা হতে গেলে তাহলে প্যাথোলজিটা তার কী থাকছে না, প্যাথোলজি তো হচ্ছে যেমন ধরুন এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে ওভারিতে সিস্ট। এই ওভারিতে সিস্ট, ওভারিটা কিন্তু ইউটেরাসের মধ্যে পড়ে না, এর বাইরেই থাকে। তাহলে ওভারিতে সিস্ট থাকার জন্য যখন কারোর বাদক ব্যথা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া, বা আমরা বলি পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। মানে কি হচ্ছে, এখানে ইউটেরাসের বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়ে যায়, সেটা আপনার ফান্ডাস হতে পারে, সার্ভিক্স হতে পারে, বিভিন্ন জায়গায় একটা ইনফেকশন হয়, এবং ইউটেরাসের চারপাশে বা জরায়ুর চারপাশে যে যা বিষয়গুলো আছে সেখানেও ইনফেকশন হয়ে থাকে, বা প্রদাহ, মানে সেখান থেকে ইনফ্লামেশন হয় বা প্রদাহ থাকে, সেখানে ব্যথা হয়। সেই ব্যথাগুলো কিন্তু এই আপনার মাসিকের সাথে সম্পর্কযুক্ত থাকে। ওই জন্য আমরা দেখতে পাই যে জরায়ুর ভেতরে বা জরায়ুর বাইরে কোনো জায়গায় যদি কোনো অর্গ্যানে বা কোনো অঙ্গে যদি ইনফেকশন থাকে, সেখান থেকেও কিন্তু এই ব্যথাটা তৈরি হতে পারে। তাহলে পিআইডি থেকেও একটা হয়। 3 নম্বর কারণটা হচ্ছে কি, দেখা যাচ্ছে ইউটেরাসের ভেতরে একটা রোগ তৈরি হয়, সেটার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তো সেটা আমি পরের একটা ভিডিওতে বলবো। এই এন্ডোমেট্রিওসিস থাকলেও কিন্তু আপনার এই বাধক ব্যথা হবে, এবং সেটা এই গৌণ বাধক ব্যথা বা সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এন্ডোমেট্রাইটিস এরকম, মানে সেগুলো কিন্তু যতগুলো নাম আমি বলছি সবগুলো কিন্তু ইউটেরাসে বা জরায়ুর ভেতরে একটা প্যাথোলজি বা রোগ থেকে তৈরি হচ্ছে। আগে যেটা প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ইউটেরাসে বা জরায়ুর ভেতরে কোনো রোগ ছিল না, এদের ক্ষেত্রে কিন্তু 30 বছর পরে যাদের বাতক ব্যথা থাকে তাদের কিন্তু ইউটেরাসের সমস্যা থাকে, তাদের কিন্তু ইউটেরাসের ভেতরে রোগ থাকে। আবার কীরকম হয়, ইউটেরাইন ফাইব্রয়েড মানে বাচ্চার ঘরে টিউমার, আবার ইউটেরাইন প্রোলাপস বা বাচ্চার ঘর নেমে আসা, আবার ধরুন সার্ভিক্সে ক্যান্সার, ঠিক আছে, তারপরে কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যদি হয়, মানে যৌন কোনো রোগ যদি থাকে, সেখান থেকেও কিন্তু আমার এই ধরনের বাতক ব্যথা হতে পারে। এবার তাহলে তার উপসর্গ বা লক্ষণগুলো কী কী থাকবে, তার সিমটমস কী থাকবে? সিমটমস থাকে এরকম যে মোটামুটি রুগীদের বয়স 30 বছরের বেশি থাকে, কিন্তু আজকাল দেখতে পাওয়া যাচ্ছে আমাদের জীবনযাপন, খাওয়া দাওয়া, বিভিন্ন কারণের জন্য কম বয়সী মেয়েদেরও কিন্তু ওভারিতে টিউমার বা সিস্ট ধরা পড়ছে। তো আগে যেটা 30 বছরের বেশি ছিল, এখন সেটা কিন্তু খুব কম বয়সের মানুষের ক্ষেত্রেই ঘটে। আমি গত পরশু দিনকে একটি রুগী দেখেছি যার বয়স হচ্ছে 20 বছরের কাছাকাছি, তার কিন্তু
পলিসিস্টিক ওভারি হয়ে আছে এবং তার এই ব্যথা যন্ত্রণাটা কিন্তু অনেকদিন ধরে আসছে। তা তার বয়স কিন্তু যদিও 20-র কাছাকাছি বা 20-র কম। তাহলে বয়স সাধারণত কী হয় না, 30 বছরের বেশি হয়। আর কি হচ্ছে, আর হচ্ছে যে এই ধরনের যে আমার ব্যথাটা যখন হচ্ছে তার প্রথম দিকে, মানে মাসিক শুরু, মহিলাদের পিরিয়ডস বা মাসিক শুরু হবার প্রথম বেশ কয়েকটা বছর কিন্তু তাদের কোনো সমস্যা থাকে না, পরে সমস্যাগুলো শুরু হয়। অনেক মেয়েই দেখবেন আমাদের ক্ষেত্রে বলা হয়, রুগী ডাক্তারের কাছে এসে বলেন, ডাক্তারবাবু এটা বিয়ের আগে ছিল না, বিয়ের পরে তৈরি হয়েছে। এগুলো আমরা শুনতেই পাই। তারপর হচ্ছে কীরকম না, এই ব্যথাটা সাধারণত পিরিয়ডস বা মাসিক শুরু হবার 3 থেকে 5 দিন আগে থেকেই শুরু হয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত পিরিয়ডসে রক্তস্রাবটা সঠিক মানে পুরোপুরি না পরিষ্কার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যথাটা কমে না। এই ব্যথাটা আস্তে 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 কমে। তারপর কি থাকছে না, এই ব্যথাটা যখন শুরু হয় শুধু কোমরে এবং তলপেটে এই জায়গাতেই থাকে। এবং আগে যেমন আমরা শুনেছিলাম, দেখেছিলাম যে প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ব্যথাটা চারদিকে ছড়িয়ে পড়ছে, এখানে কিন্তু বিষয়টা ছড়ায় না। এখানে কীরকম থাকবে না, একদম তলপেটে এবং কোমরের নিচের দিকে ব্যথাটা প্রচণ্ড পরিমাণে থাকবে এবং ব্যথাটা একই ধরনের চলতে থাকে, একই ধরনের চলবে এবং তার একটা ডাল পেন, মানে কীরকম বলবো, একটা কীরকম মানে একটা অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা, এগুলো কিন্তু লেগেই থাকে। এই ধরনের রোগীদের কিন্তু একটা বিরাট বড় সমস্যা থাকে, তাদের কিন্তু গর্ভবতী বা প্রেগনেন্সি আসতে কিন্তু সমস্যা হয়, এটা আমরা দেখি। হ্যাঁ, তো যাদের ক্ষেত্রে সন্তান আসে না বা যে সকল মহিলা মা হতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলোকে একটু আমরা দেখে নিই যে তাদের এই রোগটি আছে কিনা। রুগীদের যে রক্তস্রাবটা হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয় এবং সেখানে গিয়ে দেখবেন চাপ বাঁধা, হ্যাঁ, রক্তের রঙটা প্রচণ্ড পরিমাণে একটু কালচে টাইপের এবং সেখানে কখনো কখনো দুর্গন্ধও হয়, হ্যাঁ, এরকম কিন্তু হতে থাকে। আর তাদের মাঝখানে দুটো পিরিয়ডসের মাঝখানে মোটামুটি তো আমরা বলি 28 দিন, এক মাসে একবার করে হয়, কিন্তু এই যন্ত্রণাটা যদিও মাসিকের সাথে যুক্ত, তবুও দেখতে পাওয়া যায় কি না, দুটো পিরিয়ডসের মাঝখানে তার মধ্যকালীন সময়তেও কিন্তু এই ধরনের পেটের ব্যথা অল্প বিস্তর লেগেই থাকে। এই সকল মহিলাদের বা এই সকল রোগীদের এই সমস্ত ব্যবস্থা কিন্তু হয়েই থাকে, অবস্থা কিন্তু হয়েই থাকে। তো তার সাথে গা বমি ভাব, আপনার বমি হওয়া, ব্যথার যন্ত্রণা, অনেকে একটুখানি জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থাও কিন্তু চলে আসে। এবার তাহলে তার চিকিৎসা কী হবে? তো তার চিকিৎসা হচ্ছে, সবার প্রথমে আমাদের ভাবতে হবে যে যেই রোগটির কারণে তার এই মাসিকের সময় ব্যথাটা হচ্ছে বা দুটি মাসিকের মাঝখানে ব্যথাটা হচ্ছে, তাকে সঠিকভাবে তার চিকিৎসা হয়। ওইটা যদি চিকিৎসা না হয় তাহলে কিন্তু বিষয়টা ঘটবে না বা মানুষ সুস্থ হতে পারে না, সেটা বুঝতে হবে। এবার অ্যালোপ্যাথিতে কি ট্রিটমেন্ট হয়? অ্যালোপ্যাথিতে ধরুন তার সাথে আগের মতোই প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে যেমন একটা করে কন্ট্রাসেপটিভ পিল যাতে দেওয়া হয়, যাতে যেগুলো আর কি গর্ভনিরোধক বড়ি দেওয়া হয়, যাতে ওভারি থেকে আপনার ডিমটা ফুটতে না পারে, তো সেরকমই একই ধরনের ব্যবস্থা করা হয়। এটা তো করাই হয়। তার সাথে কী করা হয়, ওরা তো কথায় কথায় অপারেশন করে দেয়, ইউট্রাসে টিউমার হয়েছে কেটে বাদ দাও, এন্ডোমেট্রিস হয়েছে ইউট্রাস কেটে বাদ দাও, মানে লাঠিও থাকলো না, আর কি মানে বাঁশি থাকছে না, তো বাঁশি বাজবে কী করে? যদি ইউট্রাসের কোনো সমস্যা থাকে একদম ঝেড়ে কেটে বাদ দিতে। কিন্তু আমরা হোমিওপ্যাথিতে এরকম চিন্তাভাবনা করি না। আমরা রুগীটাকে দেখি এবং দেখার পর তার সামগ্রিক একটা খোঁজ খবর নিয়ে তার লক্ষণ মিলিয়ে আমরা একটা ওষুধে আসি। সেখানেও কিন্তু অনেক সময় ম্যাকফস আমরা ব্যবহার করি, এটা কিন্তু উপশম দেওয়ার জন্য, বা আমরা অশোকা মাদার ব্যবহার করতে পারি। আমরা সেখানে কনস্টিটিউশনাল মেডিসিন হিসাবে বিভিন্ন মেডিসিন আসে, কখনো আমরা সেখানে কোলোসিনথিস, কলোফাইলাম, পালসাটিলা, ব্রায়োনিয়া, রাস্ট্রক্স, আর্নিকা, এরকম হাজারো একটা মেডিসিন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যার যে মেডিসিনটি প্রয়োজন তাকে যে মেডিসিনটি দিয়ে দেওয়া হয়, এবার আর কিছুই না। আচ্ছা, এর সাথে আমি প্রথম পর্বেই বলেছিলাম যে আমার একটি রুগীর আমি বলবো সে কীরকম ছিল, তো সেই ভিডিওটা আপনারা দেখে নিন। আর ম্যানেজমেন্টে যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার গরম জলের সেক একটু দিতে হয়। আর তারা তো এই সকল মহিলারা বা রুগীরা কী হয়
যে পিরিয়ডস চলাকালীন তাদের এতই যন্ত্রণা থাকে, তারা বিশ্রাম নেন, যেটা উচিত। একটু হালকা পাতলা খাবার খেলেন, আর যদি কোনো যৌন রোগ থেকে যদি তৈরি হয় সেই জায়গাটাকে আমরা প্রিকশনস নিতে হবে প্রথম থেকে, এইগুলোকে মনে রাখতে হবে। ভিডিওটা আপনারা দেখুন, তার সাথে যদি আপনার মনে হয় যে এটা আপনার কাজের ভিডিও বা কারোর কাজে লাগবে, তাহলে এটা শেয়ার করে দিন তাদেরকে। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে কী হবে যে এর পরবর্তী যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। স্টার্ট হয়ে গেছে। মা, আপনার নাম বলুন। তনুশ্রী সামন্ত। হ্যাঁ, তনুশ্রী সামন্ত। তনুশ্রী সামন্ত, বাড়ি জঙ্গলপাড়া। বয়স কত হলো মা? 32। আচ্ছা, কি কি সমস্যা নিয়ে আপনি আমায় দেখাচ্ছিলেন মা? পায়ের হাঁটু। পায়ের হাঁটুর, আর 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 ওই তো মেনসোলের পেটের যন্ত্রণা। জোরে বলুন, শুনতে পাচ্ছি। মেনসোলের পেটের যন্ত্রণা, মানে বাদক ব্যথা ছিল আর কি। আচ্ছা, আপনার ডান হাঁটুতে ব্যথা ছিল বলছিলেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, ব্যথাটা এখন কেমন আছে মা? ব্যথাটা তো বেড়েছে আবার। ব্যথাটা বেড়েছে। আচ্ছা, আর আপনার যে বাদকের যন্ত্রণা ছিল সেটা কিরকম আছে? ওটা কমেছে। ওটা কমেছে। কমেছে। আচ্ছা, আপনার যে সমস্যাটা ছিল যখন ওই যে ব্যথাটা যন্ত্রণাটা হতো আর কি, হ্যাঁ, সেটা কত বছর ধরে হচ্ছিল মা? 5-6 বছর। 5 থেকে 6 বছর। আচ্ছা, যন্ত্রণা কিরকম হতো? কতদিন আগে থেকে স্টার্ট হতো? যেদিন হতাম সেই দিন থেকে আরম্ভ হতো। কতদিন থাকতো মা? একদিন টানা। একদিন টানা থাকতো, তারপরে কি আর যন্ত্রণা থাকতো? না, যন্ত্রণা থাকতো না। তারপর কোমরের যন্ত্রণা হতো। আচ্ছা, আর প্রথম দিনে ভাঙতো না, একটুও না। একটু জোরে বলুন। প্রথম দিনে একটুও ভাঙতো না, দ্বিতীয় দিন থেকে আরম্ভ হতো। দ্বিতীয় দিন থেকে শুরু হতো। আচ্ছা, এখন যন্ত্রণাটা কেমন আছে? এখন যন্ত্রণাটা কমেছে, অনেক কমেছে। অনেক কমেছে। কত ভাগ কমেছে বা 10 ভাগের ভেতরে? 7 ভাগ কমে গেছে। 70% ইমপ্রুভ করেছে। ভেরি গুড। আচ্ছা, আগে আপনার ডেটে ডেটে হতো না, হ্যাঁ? না, সাইকেলটা প্রতি মাসে হতো না। হতো না। কতদিন ছাড়া হতো মা? 1 সপ্তাহ পিছিয়ে যেত। আচ্ছা, তারপর তারপরে আবার কোনো দিন 12 দিন, 10 দিন এরকম পিছিয়ে যেত। আচ্ছা, এখন কেমন হচ্ছে? এখন ডেটের ডেট। একদম একদম, মানে একদিন দুদিন এরকম একটু ইয়ে হয়, আচ্ছা, যে বেশি দিন আর হয় না। রেগুলার হচ্ছে তো এখন? হুম। রেগুলার হচ্ছে। আচ্ছা, নিজের প্রথম এই যে যন্ত্রণা হচ্ছিল, আপনি কি কাজকর্ম করতে পারছেন উঠে এখন? হ্যাঁ, এখন পারছি, কিন্তু আগে পারতাম না। আগে পারতেন না। আচ্ছা, ট্রিটমেন্ট করে আপনি কি বুঝতে পারলেন? অনেকটা ভালো। অনেকটা ভালো। আচ্ছা, তাহলে আমাদের প্রতিষ্ঠান যেটা কাজ করছি তেমন আমরা চেষ্টা করছি। তাহলে ডাক্তার হিসাবে আমি কেমন? ভালো। ভালো। আচ্ছা আচ্ছা, এরপরে ওনাকে বিষয়গুলো দেখানো যাক যে ওনাকে কি প্রেসক্রিপশন করা হয়েছিল। ওনাকে যে প্রেসক্রিপশনটা করা হয়েছিল, দেখুন ওনার এই এই সমস্যাগুলো ছিল। উনি আমাকে দেখাচ্ছিলেন 20 নভেম্বর থেকে। তারপরে মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ পড়ে ওনাকে আমি সেকেন্ড দেখিয়েছিলাম 20 নভেম্বরের পরে। এইখানের পরে দেখেছিলাম 11ই না সেপ্টেম্বরে দেখেছিলাম। তারপরে হচ্ছে অক্টোবর, 11ই অক্টোবর প্রথমে পালস দিয়ে শুরু হয়েছিল। 11ই অক্টোবরে কিছুই ছিল না এটা। তারপরে আমি রিপিট করিয়েছিলাম 23রা জানুয়ারি। এই কদিনের ট্রিটমেন্টেই, দুবারের ট্রিটমেন্টেই পেশেন্টের কিন্তু ডিসম্যানোরিয়া বা যে বাদকের ব্যথাটা ছিল সেখান থেকে পেশেন্ট মুক্তি পেয়েছে এবং রেগুলার আসছে যন্ত্রণাটা। তাহলে কিন্তু আমরা যদি ট্রিটমেন্ট ঠিকঠাক করে করার চেষ্টা করি তাহলে পেশেন্ট এই যন্ত্রণাগুলো থেকে মুক্তি পেতে পারে। ওনাকে আলট্রাসোনোগ্রাফি দেওয়া হয়েছিল, উনি এখনও রিপোর্টটা আমাদের কাছে প্রডিউস করেননি। এই আচ্ছা, এখন আপনার হাঁটুর ব্যথাটা বেড়েছে, তাই তো মা? একদম চলতে পারছি না। চলতে পারছেন না, কিন্তু একটা জিনিস জানতে হবে যে আপনার শরীরের যেটা গুরুত্বপূর্ণ অঙ্গ, হাঁটুটাও গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের হাঁটার জন্য, কিন্তু আপনার এখন বয়স যেহেতু 32, গোটা জীবনটা বেঁচে আছে, তাই আমার যে ইউটেরাইন যে বিষয়টা থাকে সেটাও কিন্তু একটা ভাইটাল, নাহলে আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্সই তৈরি হবে।
আগে দেখুন তো ইউটেরাসের প্রবলেমটা ঠিকঠাক হয়ে গেছে, বাদক ব্যথাটা চলে গেছে, তাই এখন কি হচ্ছে, হাঁটুর ব্যথাটা এসছে। হাঁটুর ব্যথাটা এখন বাড়া আছে, আস্তে 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 হাঁটুর ব্যথাটাও কমে যাবে, কমে গিয়ে, আচ্ছা আগে আপনার পায়ের তলায় ব্যথা হতো মা, হ্যাঁ হতো, এখন ব্যথাটা কমেছে না এখন বেড়েছে? কমেছে। ব্যথাটা কমেছে, ঠিক আছে। দেখবেন আস্তে আস্তে আবার গোড়ালিতে ব্যথাটা আসবে, হাঁটুর ব্যথাটা কমে যাবে, এভাবে ভালো হয়ে যাবে। আচ্ছা আপনার এই ভিডিওটাকে আমি ফেসবুকে দিতে পারি, যাতে আরও 10জন মানুষ, এখন তো ঘরে ঘরে 100 জনের ভেতরে 70 জনের মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, মানে পিসিওডি, সিস্ট হয়ে যাচ্ছে, এবং তারা ছুটে বেড়াচ্ছে, পেন কিলার খাচ্ছে, অপারেশনের দিকে যাচ্ছে, যেটা তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করছে। আপনি কি মনে করেন আপনাদের এই ভিডিওটাকে আমি ফেসবুকে দিতে পারি? হ্যাঁ, জোরে বলুন, আমি দিতে পারেন। দিতে পারেন, কোনো অসুবিধা নেই তো? থ্যাংক ইউ। আপনাদের ভিডিওটা আমি তাহলে ফেসবুকে পোস্ট করব।